আসসালামু আলাইকুম স্টেপসিয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা জানো আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্স নামে একটা নতুন সিরিজ শুরু করেছি, যেখানে আমরা বিভিন্ন কোয়েশনের উপর পরীক্ষা নিই এবং সেই কোয়েশনের প্রত্যেকটা কোয়েশন আমরা ধরে তারপর সলভ ক্লাস আমরা আমাদের চ্যানেলে আপলোড করি। সো তারই প্রেক্ষিতে আজকে আমরা ঢাকা ভার্সিটি 17 থেকে 19-এর মধ্যে 20টা কোয়েশন বেছে নিয়ে একটা পরীক্ষা নিয়েছি। সেই পরীক্ষার সলভটা এখন দেখাবো। সো যারা এখনও পরীক্ষা দাও নাই তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে পরীক্ষা তোমরা দিয়ে তারপর যদি সলভটা দেখো আরও বেশি ইফেক্টিভ হবে, আরও বেশি মাথায় গেঁথে থাকবে। তাহলে আমি শুরু করি। এখানে 20টার মধ্যে আমি 8টা নিয়েছি। 8 নম্বর কোয়েশনটা দেখি, 8 নম্বর থেকে শুরু করব। সো একটি প্রত্যাবর্তী প্রবাহকে আই সমান এই সমীকরণ অনুযায়ী প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহের গড় মান কত? আচ্ছা, এখানে দেখেই বোঝা যাচ্ছে আয়ের মান চেঞ্জ হচ্ছে, টি এর পরিবর্তনের সাথে সাথে আয়ের মান পরিবর্তন হচ্ছে। তো এখান থেকে আমরা দুইটা জিনিস জানি। আচ্ছা, আগে একটু বলে নিই, এটা হচ্ছে আমাদের আই নট বা শীর্ষমান। সো সবচেয়ে বেশি হচ্ছে 100 হবে, এখন 100 থেকে কমবে অথবা বাড়বে। তো এখানে আমরা দুইটা জিনিস জানি, একটা হচ্ছে আরএমএস ভ্যালু আর একটা হচ্ছে গড় মান। আমরা জানি আরএমএস ভ্যালু হচ্ছে এই আই নটের 70.7% আর গড় মান হচ্ছে 63.7%। তাহলে যেহেতু তোমাকে এখানে 100ই বলে দিছে, সেখানে পার্সেন্টেজ করার কোনো দরকার নেই। 100কে আমরা যদি 70.7% ধরি তাহলে আরএমএস বললে 70.7 হতো, আর যেহেতু গড় বলছে 63.7। ঢাকা ভার্সিটিতে যে কোয়েশনটা আসছিল সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের আরএমএস মান। সো আরএমএস মান ছিল, আমি এখানে গড় মান দিছি, তোমরা অনেকে ঝোঁকে 70.7 দিয়ে দিতে পারো, কিন্তু আলটিমেটলি অ্যান্সার হবে 63.7। এই ছিল আমার 8 নম্বর অঙ্ক। এখন যদি আমি 7 নম্বরটা দেখি, 8 নম্বরটা একটু মুছে নিই। 7 নম্বর ম্যাথটা যদি আমরা দেখি, c/√3 বেগে চলমান একটি কণার গতিশক্তি কত? নর্মালি আমরা গতিশক্তির সূত্র জানি হাফ mv²। যেহেতু এটা হচ্ছে আলোর বেগের কাছাকাছি, সেহেতু এখানে আমরা হাফ mv² দিব না। এখানে হচ্ছে গতিশক্তির সূত্র k = m - m0 c²। ওকে, এখন m এর সূত্র আমরা জানি। m এর সূত্র কি? m এর সূত্র হচ্ছে m0/√1 - v²/c² মাইনাস m0 টু c²। আচ্ছা, এখন দেখো পুরাটা সমীকরণ যদি আমি টেনে টেনে নিচে নিয়ে যাই তাহলে কিন্তু আমার জন্য অনেক জায়গা লাগবে, কিন্তু তোমাদের পরীক্ষার সময় তো এত জায়গা থাকবে না। সো তোমরা যেটা করবা, মনে মনে এটা আমি করি, দেখো মনে মনে এটা করে অভ্যাস করো। v²/c², ভি কত? c/√3, তার মানে এখানে c²/√3, তার মানে c²/3 হবে। c² আর c² কাটা যাবে, এখানে হবে শুধু 1/3, শুধু 1/3। এখানে 1 - 1/3, দেখো মুখে মুখে করতেছি, 1 - 1/3, 1 থেকে 1/3 বিয়োগ করলে হবে 2/3। 2/3 কে আমি রুট করব। আচ্ছা, এখানে আমি ডিরেক্ট লিখলাম, দেখো m0/√2/3 মাইনাস m0 c²। এখন দেখো m0 এখান থেকে কমন নেওয়া যায়, কমন নিলে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে এখানে হবে √3/2, পুরাটার উপর √3/2 মাইনাস 1 m0 c²। আচ্ছা, এখন দেখো √3/2 মানে কত? √3/2 মানে হচ্ছে 1.5 মাইনাস 1 m0 c²। তো এখন অনেকে বলতে পারো ঢাকা ভার্সিটিতে এটা আসে নাই, ঢাকা ভার্সিটিতে আসছে c/√2। তো √2 হওয়ার ফলে এখানে 1/√2 হয়, শুধু √2 হয়। √2 হলে √2 মান আমরা জানি 1.41, সো আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি এটাকে একটু চেঞ্জ করে √3 দিছি। সো যার ফলে হয়েছে 3/2 বা √1.5। যদি এটাও দেয় তোমাদের কোনো প্রবলেম নেই। কেন? দেখো আমি একটু অন্যরকম ভাবে বলি। 1.5 কে রুট করাটা ক্যালকুলেটর ছাড়া মনে হচ্ছে কঠিন, কিন্তু 1.5 কে তুমি করবা না, তোমার কাছে তো 4টা অপশন আছে, তুমি একটু এস্টিমেট করো যে আসলে কি হতে পারে। 1.5 পয়েন্টটা বাদ দাও, ধরো 150, 1.50, 150-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 144। 144-কে রুট করলে সবাই জানে এটা হবে 12। 144-কে রুট করলে কত হবে? 12 হবে। তার মানে এখানে 12 হওয়ার কথা, কিন্তু যেহেতু পয়েন্ট আছে এখানে হবে 1.2। তাহলে ধরো এখানে 50 আছে, 1.2 থেকে আরেকটু বেশি আমি দিয়ে দিলাম, এস্টিমেট করলাম 1.22 মাইনাস 1 দিলাম। সো এখানে হবে 0.22 m0 c²। তাহলে দেখো আরেকটা মজার জিনিস কি, তোমার এখানে
0.22 যদি তুমি না দিতা, শুধু 0.2 দিতা, তাহলেও কিন্তু অ্যান্সার কিন্তু এটা, কারণ 2 তো অনেক বড় একটা মান, 1.41. তো এরকম করে তোমার কিছু জায়গাতে স্কিপ করে যেতে হবে এবং কিছু জায়গাতে মাথা কাজে লাগাতে হবে। এটা কি বোঝা গেছে? সূত্র লিখলাম, কিছু মুখে মুখে করলাম, কিছু জায়গায় এস্টিমেট করে আমি টিক দিয়ে দিলাম। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব 1 নাম্বার থেকে শুরু করে ফেলব। তো 1 নাম্বার কোয়েশ্চেনটা বলছে একটি স্থির তরঙ্গে পরপর একটি নিস্পন্দ বিন্দু এবং একটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। আচ্ছা, আমরা যদি একদম সিম্পল একটা চিত্র আঁকার চেষ্টা করি, সিম্পল একটা চিত্র, হ্যাঁ, তো আমি দেখতেছি এই জায়গাটা ধরো নিস্পন্দ বিন্দু, এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু। তাহলে দেখো নিস্পন্দ বিন্দু এবং সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? ফুলটা আমরা জানি, ফুলটা হচ্ছে ল্যামডা। তাহলে এই পর্যন্ত হচ্ছে λ/2, এই পর্যন্ত λ/4। তাহলে একটা নিস্পন্দ এবং সুস্পন্দ, অথবা সুস্পন্দ নিস্পন্দ, তুমি যেটাই বলো, 4 ভাগ হবে, সো একটা λ/4 হবে। তো λ/4 এর মান কত দেয়া? λ/4 এর মান দেয়া হচ্ছে 1 মিটার। তাহলে ল্যামডার মান কত? 4 মিটার। যেহেতু অপশনে কোনো মিটার নাই, সেন্টিমিটার আছে, সেন্টিমিটারের জন্য তুমি 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 400 সেন্টিমিটার অ্যান্সার হবে। এটা খুবই ইজি, কিন্তু তোমার পরীক্ষাতে এটা আসে নাই। সুস্পন্দ এবং নিস্পন্দর মধ্যবর্তী ডিস্টেন্স বলে নাই, বলছে দুইটা সুস্পন্দের পার্থক্য নাকি নিস্পন্দের পার্থক্য জানি, মানে ওইটা ছিল λ/2। ঠিক আছে, তো একটু বুঝে বুঝে করতে হবে। এরপর 2 নাম্বার, সরলছন্দিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ, একটা হচ্ছে a sin ওমেগা টি আর একটা হচ্ছে a cos ওমেগা টি। যে কোনো সময় এদের মধ্যে দশা পার্থক্য বের করতে হবে। দশা মূলত হচ্ছে কোণ বোঝায়। তাহলে এটার ক্ষেত্রে দেখো, দুইটার ক্ষেত্রে a বিস্তার, সাইন এখানে হচ্ছে cos। তাহলে তুমি কিভাবে তুলনা করবে? এর জন্য আমি কি করলাম, x2টাকে আমি একটু চেঞ্জ করে দিলাম, a sin π/2 প্লাস ওমেগা টি লিখলাম। দেখো এটা লেখার ফলে আমার এটা থেকে আমি এটাতে চলে আসতে পারি, 90 প্লাস থেটা। সাইন 90 প্লাস থেটা কি? সাইন 90 প্লাস থেটা হচ্ছে কস থেটা। তার মানে এটা আর এটা একই কথা। এখন আমরা দেখতেছি আরেকটু মডিফাই করে লিখি, ওমেগা টি প্লাস π/2। তাহলে এখানে হচ্ছে a সাইন ওমেগা টি আর এখানে হচ্ছে a সাইন ওমেগা টি প্লাস সামথিং একটা কোণ। তাহলে যেই কোণটা এখানে এক্সট্রা, সেই কোণটাই হচ্ছে তাদের মধ্যে দশা পার্থক্য। আচ্ছা, আর এটা আসলে এমনিতে দেখে বোঝা যায় যে সাইন এবং কজের মধ্যে একটা দশা পার্থক্য অলওয়েজ থাকে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। সাইন এবং কজের মধ্যে দশা পার্থক্য সবসময় কি 90 ডিগ্রি। তো যে এটা দেখে বুঝে ফেলবা সে তাড়াতাড়ি দিয়ে ফেলবা, যার চেঞ্জ করা লাগবে তার আরেকটু সময় লাগবে, পুরাটাই তো তোমার সময়ের খেলা। আচ্ছা, এরপর 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। 3 নাম্বার কোয়েশ্চেনে হচ্ছে কাগজের ভার হিসাবে ব্যবহৃত একটি পুরু কাঁচখণ্ডের উপর থেকে, আচ্ছা ধরো একটা কাগজ, হ্যাঁ, এই কাগজের উপরে একটা পুরু কাঁচখণ্ড রেখে দিছে, মানে ভার হিসাবে, মানে কাগজটা যাতে উড়ে না যায়। ওকে, পুরু কাঁচখণ্ডের উপর থেকে খাড়া নিচে তাকালে কাগজের উপর একটি দাগ এর অপর প্রান্ত থেকে 4 সেন্টিমিটার নিচে দেখা যায়। মানে হচ্ছে কাগজের ভার হিসেবে ব্যবহৃত একটি পুরু কাঁচখণ্ডের উপর থেকে খাড়া নিচের তাকালে কাগজের উপর একটি দাগ, ধরো কাগজের উপর এখানে একটা দাগ আছে, তো এর উপর প্রান্ত থেকে, এখান থেকে এই দাগটাকে এখানে দেখা যায় না, কাগজের পুরুত্বটা বের করতে হবে, না কি বলে, কাচের পুরুত্ব বের করতে হবে, সেটা আমি ধরে নিলাম x। এখন এটা দেখা যায় হচ্ছে এই জায়গাটাতে, আমি ধরলাম এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো বলছে এই পুরুত্বটা কত। আচ্ছা, এখন দেখো তুমি ধরো এখান থেকে দেখতেছো, হ্যাঁ, এখান থেকে তুমি দেখতেছো, দেখলে তোমার কাছে যখন আলোকরশ্মি যাবে তখন কি সোজা যেতে পারবে? যেহেতু এটা কাঁচখণ্ড থেকে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, সেহেতু অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে। অভিলম্ব থেকে যদি দূরে সরে যায়, আচ্ছা তোমার চোখটা আমি চেঞ্জ করে দিলাম, আচ্ছা, তো অভিলম্ব থেকে যদি দূরে সরে যায় তাহলে তোমার চোখ আলোকরশ্মি দেখবে এই দিকে। সো এটাকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, দাগটাকে আসলে সে এখানে দেখবে, দাগ এখানে থাকা সত্ত্বেও সে দাগটাকে দেখবে কোথায়? এখানে। আচ্ছা, এখন এই কনসেপ্টটা থেকে আমরা এখানে এক্স এর মান বের করবো। একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। অভিলম্বের সাথে এই কোণটা হচ্ছে আপতন কোণ, আই দিলাম, আর এটা হচ্ছে আমাদের
প্রতিসরণ কোণ। এখন আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে তো এই কোণটা হবে আর কোণ, এই কোণটা হচ্ছে আই কোণ। আচ্ছা, এই কোণ যদি আই হয়, এটাও তো আই কোণ, তাই না? একান্তর কোণ। এই কোণ যদি আর কোণ হয়, এটা তো আমি পিছন দিকে বর্ধিত করছি, তাহলে এই কোণ যদি আর কোণ হয়, আমাদের এই কোণটাও তো আর কোণ, অনুরূপ কোণ। এটা কি বোঝা গেছে জ্যামিতিক ভাবে? আচ্ছা, যদি বুঝো তাহলে দেখো এখানে কিন্তু আমি হিজিবিজি হয়ে গেছে বেশি। এখানে এরকম দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সো সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বড় ত্রিভুজটার জন্য লম্ব হচ্ছে এক্স, আর এই ছোট ত্রিভুজটার জন্য লম্ব হচ্ছে 4। কিন্তু দুইটার ক্ষেত্রে কিন্তু ভূমি সেম, ভূমি বলা যায় না, এগুলাকে আসলে লম্ব বলা চলে, কারণ হচ্ছে কোণ যার সাথে সে হচ্ছে ভূমি, আর যেটা কোণের অপোজিটে হচ্ছে লম্ব। সো এখান থেকে যদি আমি ট্যান থেটা বের করি, ধরো আমি এখান থেকে বের করলাম ট্যান না, সরি, এইটা কোণ, এইখানে আমার সাইন লাগবে। আচ্ছা, আমরা যখন এখান থেকে দেখি, আসলে আমরা উপরতল থেকে এমনভাবে দেখি যেন মানে একটু লম্বের কাছাকাছি, যেমন ধরো এখান থেকে আমরা দেখতেছি, তো এখানে একটা জিনিস আছে। সো আমরা লম্ব তো এই যে এখান থেকে আমরা প্রায় একটু সাইড থেকে দেখি, যার ফলে মানে এই আই কোণটা হচ্ছে আমাদের জিরোর কাছাকাছি, অনেক ক্ষুদ্র একটা কোণ। সো এই আই যেহেতু জিরোর কাছাকাছি, তখন আমরা সাইনকে আমরা ট্যান আকারে লিখতে পারবো। তার মানে এটা হচ্ছে ট্যান আর ডিভাইড বাই সাইন, ডিভাইড বাই ট্যান আই। তো এখন বলো, পিচ্চি ত্রিভুজের ট্যান আর মানে কি 4 সেন্টিমিটার না, সামথিং বাই 4, আর বড়টার মধ্যে সামথিং ডিভাইড বাই এক্স, তাহলে সামথিং বাই 4 সামথিং বাই এক্স কাটাকাটি চলে যাবে। সো এটাকে আমি কি দিব, এটাকে ধরো আমি ডি দিলাম। তো ডি যদি দেই, তাহলে এখানে হবে ডি বাই 4 আর এখানে হবে ডি বাই এক্স। তার মানে ডি ডি কাটা চলে যাবে, 1/4 ইন্টু এক্স বা এক্স। সো আমাদের এ মিউ ডাব্লিউ আসবে x/4। এখন বাতাসের সাপেক্ষে কাচের, এখানে ডাব্লিউ দিছি কেন, এখানে হবে কাচ মানে হচ্ছে কাচিত, আমি এখানে ওয়াটার ভেবে দিয়ে ফেলছি, তাহলে গ্লাস হবে। সো গ্লাসের প্রতিসরাঙ্ক কত দেয়া আছে, 1.5। সো 1.5 ইন্টু 4 সমান হচ্ছে এক্স, 1.5 ইন্টু 4 হচ্ছে কত, 6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6। এখন কথা হচ্ছে যে এত বড় জিনিস তো তোমরা করবা না, এটা সাজান তপনে নাই, এর জন্য আমি থিওরিটা দেখালাম। নর্মালি তুমি যেটা করবা সেটা হচ্ছে মিউ সমান প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা, প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। তো মিউ দেয়া আছে 1.5, ডিরেক্ট এই সূত্র হিসেবে মনে রাখো, মিউ দেয়া আছে 1.5 আর হচ্ছে আপাত গভীরতা দেয়া আছে 4, তাহলে 1.5 ইন্টু 4 হচ্ছে 6, 1 সেকেন্ডও লাগবে না, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কে 10 সেন্টিমিটার লম্বা ও 5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা ও একটি লোহার তারকে জোড়া লাগানো হয়েছে। তো জোড়া লাগালাম, দুইটা মিলে আবার 20 সেন্টিমিটার। সো এখানে 10 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার, দুইটার সমান দৈর্ঘ্য জোড়া লাগানো হয়েছে, দুইটারই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, তার মানে ব্যাসার্ধ সমান, তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। তারপর বলা হয়েছে এখানে লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্কের যে সূত্রটা কি, FL/AL। দেখো এই সূত্র থেকেই আমি পুরাটা করে ফেলবো, এটা হচ্ছে নর্মাল সূত্র। তাহলে লোহার জন্য যেটা হবে, F চেঞ্জ হবে, L চেঞ্জ হবে, A চেঞ্জ হবে, L S সব চেঞ্জ হবে, কিন্তু এখানে তোমাকে তো সবগুলাই সেম বলছে। দেখো 10 সেন্টিমিটার লম্বা, দুইটা মিলে 20, তার মানে দুইটাই 10 করে, তার মানে L তোমার 1। এরপর বলছে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ সেম, তার মানে
তোমার এ হচ্ছে সেম। এরপর তোমাকে বলছে লোহার তারকে জোড়া লাগিয়ে এত সেন্টিমিটার করা হলো, লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এত হলে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত? লোহার 20 সেন্টিমিটার করা হলো। আচ্ছা, আমরা সমান বল যদি অ্যাপ্লাই করি তাহলে বলটাও চলে যাবে, তার মানে ওয়াই হচ্ছে এল এর ব্যস্তানুপাতিক। ওয়াই কি? এল এর ব্যস্তানুপাতিক। আচ্ছা, তার মানে ওয়াই স্টিল আমার কোনটা লাগবে? লোহার দৈর্ঘ্য বৃদ্ধি তামার দৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, তার মানে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি স্টিলের তামার দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়ালস টু, এখানে যেহেতু আমার ব্যস্তানুপাতিক উপরে হবে তামা নিচে হবে স্টিল। আচ্ছা, বলছে দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত। এত বড় কোয়েশ্চেন, লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ। লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ, মানে হচ্ছে তামার ইয়ং এর গুণাঙ্ক যদি 1 হয়, লোহার ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে 2, তার মানে 1:2। এই যে গ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো একটা জিনিস, তোমরা যেটা করতে, এটা ট্রেডিশনাল উপায়ে কি করতা, তোমরা হচ্ছে ওয়াই এস লিখতা, তারপর ওয়াই তামা লিখতা, লেখার পর দুইটার জন্য দুইটা সমীকরণ আসতো, একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দিয়ে ভাগ করতা, ভাগ করার পর যেগুলো সমান থাকতো সমানগুলা কাটাকাটি যেত, তারপরে এরকম একটা সমীকরণ আসতো। কিন্তু আমি এখানে কি করলাম, আমি আমার স্ট্যান্ডার্ড সমীকরণ লিখছি, লিখার পর যেগুলা সমান একই সেগুলা অথবা ধ্রুবক সেগুলাকে আমি অমিট করে দিছি। অমিট করে দেখলাম যে যেই জিনিসটা ওকে চেঞ্জ করতেছে সেটা হচ্ছে শুধু এল, ইয়ং এর গুণাঙ্কের সমানুপাতিক হচ্ছে ব্যস্তানুপাতিক হচ্ছে এল, তাহলে শুধু এল দিয়ে আমি সূত্র দুইটা লিখছি। দেখো এখানে অনেক টাইম সেভ হয়ে গেছে। তারপর ইয়ং এর গুণাঙ্কের অনুপাত যেহেতু দেয়া আছে, ইজিলি তোমার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত বের হয়ে যাবে। তো এইভাবে করার চেষ্টা করবা, ফিজিক্সের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। তারপরে 5 নম্বর অঙ্ক যদি দেখি, একজন ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের দূরবিন্দুর দূরত্ব 25 সেন্টিমিটার, মানে সে 25 সেন্টিমিটার দূরে দেখতে পায় না। কি ধরনের এবং কত ক্ষমতার লেন্স ব্যবহার করলে তার চোখের এই ত্রুটি দূর করা যাবে? এটা রিটেনে আসছিল 19 সালে। সো এর জন্য কি ধরনের সেটা মুখে মানে লিখে দেওয়া লাগতো। তো ফার্স্ট অফ অল তোমার দেখো, সে দূর থেকে যে কোনো কিছু যদি আসে, যে কোনো রশ্মি আসে, আলোক রশ্মি, সে দেখতে পায় না। 25-এর ভিতরেগুলো এবং ম্যাক্সিমাম 25 দেখতে পারে, তার মানে তার দূরের যেই কোনো কিছুর প্রতিচ্ছবি সেটাকে আমার 25-এ নিয়ে আসতে হবে, তারপর 25-এরটাকে সে দেখতে পাবে। তাহলে আমার এমন একটা লেন্স ইউজ করতে হবে। সো আমার ইউ ইনফিনিটি ভি হচ্ছে -25। আচ্ছা, এখন -25 কেন? কারণ হচ্ছে ভিতে এসে অবাস্তব বিম্ব গঠিত হবে। সো 1/u প্লাস 1/v সমান হচ্ছে 1/f, এটা আমরা জানি। 1/u মানে হচ্ছে 1/infinity মানে হচ্ছে 0, -1/v মানে হচ্ছে +1/v, এখানে হবে -1/25। আর যেহেতু এখানে ক্ষমতা বের করতে বলছে, আমরা জানি 1/f নিজেই হচ্ছে একটা ক্ষমতা, কিন্তু এটা তখনই ক্ষমতা হবে যখন এখানে আমি সেন্টিমিটার না মিটারে দিয়ে দিব। সো মিটারে যদি দিয়ে দিই, এখানে হবে 4d, তার মানে হচ্ছে তোমার এটার অ্যান্সার হবে -4d। এটা খুবই ইজি। এরপরে 6 নম্বর কোয়েশ্চেন, একটি পিয়ানো তারের দৈর্ঘ্য l এবং ভর m, যদি এর মূল কম্পাঙ্ক f হয়, তারের টান হলো। আচ্ছা, পিয়ানোর কনসার্ন তোমার নেওয়া লাগবে না, তুমি তার দিয়ে হিসাব করো। তার দিয়ে যদি হিসাব করো, একটা তারের জন্য আমরা কম্পাঙ্কের সূত্র কি জানি? টানা তারের জন্য 1/2l √T/μ। এখন এগুলো তো তুমি সবই জানো, এল জানো, টি জানো, মিউ জানো, এফ জানো। এখন দেখো, এফ ওরা বলে দিছে, আর এল এর জায়গায় বলে দিছে ওরা বড় হাতের এল, দিলাম বড় হাতের এল, টি। এখন মিউ মানে আমরা জানি, মিউ মানে হচ্ছে টোটাল ভর ডিভাইড বাই তার দৈর্ঘ্য, তার মানে এখানে হবে m/l। সো দুই পাশে যদি আমি বর্গ করে দিই, এখানে হবে 1/4l², রুটটা কাটা চলে যাবে, স্কোয়ারের সাথে এল উপরে চলে যাবে, TL/m। সুতরাং আমার এই টি হবে 4, এই পাশে চলে যাবে, l² আর l কাটা গিয়ে একটা এল থাকবে, সেই এলটা এখানে চলে যাবে, এমটা এখানে চলে যাবে, তার মানে 4ml
এফ স্কোয়ার হচ্ছে আমাদের টি। খুবই ইজি, একদম সিম্পল। সো এটার অ্যান্সার হচ্ছে খ। তার মানে আমি এখানে 8টা কোয়েশ্চেনের অ্যান্সার দেখাইলাম। এরপরে এখন আমি পরে আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আসতেছি। পরের কিছু অঙ্ক আমরা যদি দেখি, এফ বল প্রয়োগ করে একটি তারের দৈর্ঘ্য এক্স পরিমাণ বাড়ালে তারটির মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ কত। তাহলে ধরি এটা একটা তার, এই তারকে যদি আমি টান দেই তাহলে তারটা কিন্তু প্রসারিত হতে চাবে না, কিন্তু আমি জোর করে যখন টান দিব সেটা প্রসারিত হলো, যখন ছেড়ে দিব সেটা আবার আগের জায়গায় চলে আসবে, অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে। তো আগের জায়গায় চলে আসবে। তাহলে আমি যে টান দেওয়ার ফলে এর মধ্যে যে একটা কাজ করলাম, সেই কাজটা এখানে সঞ্চিত শক্তি হিসাবে জমা থাকে, যেটা তাকে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যায়। তাহলে আমরা জানি কোনো তারকে বা কোনো কি বলে স্থিতিস্থাপক বস্তুকে আমরা যদি টান দিই তাহলে তার এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য ডাব্লিউ সমান হচ্ছে হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল, এটা আমরা জানি। আচ্ছা, এখন এখানে তো আমার ওয়াই এর সাথে বা এ বা এল এর সাথে কোনো সম্পর্ক দেখাচ্ছে না, এখানে বলের সাথে সম্পর্ক চাচ্ছে। তাহলে আমরা আরেকটা জিনিস জানি, ওয়াই সমান হচ্ছে এফ এল বাই এ এল। তাহলে এখান থেকে আমরা এফ এর মান জানি না, এফ মানে হচ্ছে ওয়াই এ এল ডিভাইড বাই বড় হাতের এল। সো এটা যদি আমি আলাদা করে দিই, ওয়াই এ এল বাই বড় হাতের এল ইন্টু হচ্ছে ছোট হাতের এল, তাহলে এই জিনিসটাকে আমি এফ লিখতে পারি এখন। আর এই এল পরিমাণ যে বৃদ্ধি করছে সেটা আসলে এক্স পরিমাণ বৃদ্ধি করছে, তার মানে হচ্ছে এখানে এক্স, সুতরাং হচ্ছে হাফ ইন্টু এফ এক্স হচ্ছে আমার কৃত কাজ, আর আমার কৃত কাজটাই তারের মধ্যে সঞ্চিত থাকবে। সুতরাং আমাদের অ্যান্সার হবে হাফ এফ এক্স। 14 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর মাইনর আধান পরিবাহী কোনটি বা কোনগুলো। আচ্ছা, পি টাইপ অর্ধপরিবাহী মানে কি? পি টাইপ অর্ধপরিবাহী মানে হচ্ছে যেই অর্ধপরিবাহীতে আমরা ত্রিযোজী মৌল আমরা অ্যাড করি। তো ত্রিযোজী মৌল অ্যাড করার ফলে পি টাইপের মধ্যে এক্সট্রা কিছু হোল তৈরি হয়। আচ্ছা, কিছু বলতে অনেক হোল তৈরি হয়, কিন্তু এই হোলগুলো আসলে আমার মেজর ক্যারিয়ার, যেগুলা আমার তড়িৎ প্রবাহ করে। কিন্তু আমি যদি কোনো রকম মানে নর্মাল অর্ধপরিবাহী চিন্তা করি, নর্মাল অর্ধপরিবাহীতেই তাপমাত্রার জন্য, স্বাভাবিক তাপমাত্রার জন্য কিছু হোল এবং কিছু ইলেকট্রন তৈরি হয়ে থাকে। সেই ইলেকট্রনগুলো এখানেও থাকে, তার মানে এখানে হোলের মাধ্যমেও তড়িৎ প্রবাহ হয়, আবার ইলেকট্রনের মাধ্যমেও তড়িৎ প্রবাহ হয়। সো মেজর হচ্ছে হোল আর মাইনর হচ্ছে কম হচ্ছে আমাদের ইলেকট্রন। সো এটার অ্যান্সার হবে ইলেকট্রন। এরপর আমরা পরের কোয়েশ্চেনগুলো দেখি। তো 5 নিউটনের একটি আনুভূমিক বল 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেয়ালে ধাক্কা দিচ্ছে। আচ্ছা, আমি একটা দেয়াল আঁকলাম, একটা আয়তাকার বস্তু, এই আয়তাকার বস্তুকে 5 নিউটন পরিমাণ বল ধাক্কা দিচ্ছে। আচ্ছা, তাহলে এরপর বস্তুটি আদিতে স্থির ছিল কিন্তু এরপর চলা শুরু করেছে যদি বস্তুটির স্থৈতিক ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দুইটা। আচ্ছা, তো বলছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে বস্তুটির ত্বরণ কত। আচ্ছা, 5 নিউটন বল এদিকে ধাক্কা দেওয়ার ফলে এই দিক বরাবর তার একটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে 5 নিউটন, যেটা এটার সাথে এটা কাটা চলে যাচ্ছে। আচ্ছা, এখন এই 5 নিউটন বল দিয়ে এখানে ধাক্কা দেওয়ার ফলে এখানে আমি একটা যদি আচ্ছা একটা কথা বলে নিই, এইদিকে হচ্ছে তার ওজন ডাব্লিউ, এই ওজনের জন্য সে নিচে পড়ে যেতে চাবে। আচ্ছা, এটাকে ধরে রাখবে কে? এটাকে ধরে রাখবে এটার ঘর্ষণ বল। সো ঘর্ষণ বল হচ্ছে, যেহেতু সেটা গতিশীল অবস্থায় আছে তো বা গতিশীল হচ্ছে, তো এখানে এফ কে এর মানটা আমরা এই প্রতিক্রিয়া বল দিয়ে বের করতে পারি। এফ কে সমান হচ্ছে মিউ কে ইন্টু আর। মিউ কে কত? 0.8, আর হচ্ছে আমাদের 5 নিউটন, মানে হচ্ছে 5 × 8 = 40, মানে হচ্ছে 4। ওকে, তাহলে আমাদের যেই বল এফ, সেই বলটা হবে বা নিচে নামবে, তার সেই বলটা হবে ডাব্লিউ থেকে এই এফ কেটা বাদ যাবে। ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে এম জি, এফ কে হচ্ছে মাত্র 4 বের করছি। এম কত? এম হচ্ছে 0.5, জি কত? 9.8 - 4, আর এখানে হচ্ছে আমাদের এফ এর মান। এফ কে আমি এফ এম এ হিসাবে লিখতে পারি, যেহেতু আমাকে ত্বরণ বের করতে বলছে, এম দিয়ে এখন আমরা ভাগ করে দেব। এম কত? 0.5,
তো m দিয়ে 0.5 দিয়ে ভাগ করে দিলে আমার এখানে তো শুধু 9.8ই হবে, এখানে হবে 4/0.5, সো 9.8। এখন দেখো একটা জিনিস, 0.5 দিয়ে ভাগ করা মানে হচ্ছে আলটিমেটলি এটাকে আমি লিখতে পারি হাফ, হাফ দিয়ে ভাগ করা, হাফ মানে তো 2টা উপরে চলে যাবে 8, 9.8 থেকে যখন 8 বাদ যাবে সেটার অ্যান্সার হবে 1.8। এটা একটু ক্রিটিক্যাল ছিল ম্যাথটা। এরপরের কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, উত্তর দিয়ে সাইনোসাইডাল তরঙ্গ প্রবাহিত হলে কণার সর্বোচ্চ দ্রুতি vs, তারের একটি কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত? আচ্ছা, সাইনোসাইডাল তরঙ্গের ক্ষেত্রে বা সরলসন্ধিত স্পন্দনের ক্ষেত্রে আমরা জানি, আচ্ছা এটা মুছে নেই, তো দ্রুতির যে সূত্র, সর্বোচ্চ দ্রুতির সূত্র জানি আমরা ওমেগা এ। আচ্ছা, তারের ওই কণার সরণ, একটি কণার বলছে তারের একটি কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক, তার দ্রুতি আমি বের করতে চাই, যে কোনোটার দ্রুতি হচ্ছে v = ওমেগা a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। আচ্ছা, এখন a স্কোয়ার x এর মান কত? সর্বোচ্চ যেই সরণ বা বিস্তার এর অর্ধেক মানে a স্কোয়ার বাই 4, a/2 বসালে a স্কোয়ার বাই 4 হবে। সো এখানে যদি আমি বসাই, এখান থেকে a স্কোয়ার আমি কমন নিব, a স্কোয়ার কমন নিলে এখানে হবে a √1 - 1/4। এটাকে যদি আমি লসাগু করি, ওমেগা a 4 - 1 নিচে হবে 4 মানে হচ্ছে √3/4, মানে ওমেগা a √3/2। সো এই মানটা হচ্ছে আমাদের vs এর সমান, যেহেতু এটা vs এর সমান সুতরাং √3/2 vs। খুবই সিম্পল, ক্যালকুলেশন করলেই হবে। পরের ম্যাথটা যদি আমরা দেখি, 11 নাম্বার, উৎস হতে ধ্বনিত শব্দ। আমরা একটা উৎস দিলাম যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। সো উৎস হতে শব্দ, ধ্বনিত শব্দ একজন ব্যক্তি শুনতে পেল 5 সেকেন্ডে। সে ধরো এখানে আছে, সে এখান থেকে এই পর্যন্ত 5 সেকেন্ড সময় পর শুনতে পেল। যখন ওই শব্দ আরেকজন ব্যক্তি শুনতে পেল 6 সেকেন্ড পর। এখন আমার কোয়েশ্চন হচ্ছে, আরেকজন ব্যক্তি কি এই জায়গাতে নাকি এই জায়গাতে? হ্যাঁ, আচ্ছা, যদি ওই ব্যক্তিটা এখানে থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে এটা, আর ব্যক্তি যদি এখানে থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে এটা। আচ্ছা, কি চাইছে দেখি, শব্দের বেগ এত, দুই ব্যক্তি সর্বোচ্চ ও সর্বনিম্ন দূরত্বের অনুপাত, তাহলে তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এটা। আর যদি উৎসটা মাঝখানে থাকে, তারা দুইজন দুই পাশে থাকে, তাহলে তাদের মধ্যে সর্বোচ্চ দূরত্ব হচ্ছে এটা। তো এখন আমরা জানি s সমান হচ্ছে vt, তাহলে প্রথম ব্যক্তির জন্য s1 হচ্ছে vt1, দ্বিতীয় ব্যক্তির জন্য s2 হচ্ছে vt2। তাহলে প্রথমটার ক্ষেত্রে এই পুরাটুকু থেকে মানে s2 থেকে s1 বাদ দিলে তাদের মধ্যবর্তী দূরত্ব পাবো, মানে s2 - s1 হবে s। আর যদি ম্যাক্সিমাম, এটা হচ্ছে x হচ্ছে মিনিমাম, হ্যাঁ, আর যদি আমরা ম্যাক্সিমাম চিন্তা করি তাহলে s2 + s1 হচ্ছে s ম্যাক্সিমাম। এখন এখানে যদি আমি সূত্র বসাই, vt2 - vt1, vt2 + vt1, ঠিক আছে। আচ্ছা, তো t1 আর t2 যেহেতু আমার খুবই সিম্পল মান, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6, তাহলে 5 থেকে 6 বা 6 থেকে 5 বিয়োগ দিলে 1 হয়, তার মানে s মিনিমাম হচ্ছে v × 1 আর s ম্যাক্সিমাম হচ্ছে v × 11, কারণ হচ্ছে 5 আর 6 এর যোগফল। এখন বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন অনুপাত, দুইটা দিয়ে ভাগ করলে v কাটা চলে যাবে, সর্বোচ্চ এবং সর্বনিম্নের অনুপাত চলে আসবে 11, অ্যান্সার হচ্ছে 11। খুবই সিম্পল। কোয়েশ্চেন হচ্ছে, যদি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, আচ্ছা 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, যদি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য x অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান E = 3x², তবে তড়িৎ বিভব কত? আচ্ছা, আমরা জানি তড়িৎ প্রাবল্য E হচ্ছে -dv/dr। সো dv হবে
মাইনাস ই ডিআর, বা ডিভি হবে মাইনাস ই ডিএক্স, মানে ই এর রাশিমালাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ই এর রাশিমালাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ভি পাব। আর যদি এই কোয়েশ্চেনটা এভাবে না দিয়ে যদি কোয়েশ্চেনটা বলতো ভি এর রাশিমালা দেওয়া থাকতো, তখন আমরা এক্স এর সাপেক্ষে বা আর এর সাপেক্ষে এখানে যেই চলকটা দেওয়া থাকবে সেই চলকের সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তখন আমি ই পাবো। সো যেহেতু আমাকে ই দেয়া আছে, ভি বের করতে বলছে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করলে মাইনাসটা তো থাকবেই, এক্স স্কোয়ারকে করলে হবে এক্স কিউব বাই 3। তো এক্স কিউব বাই 3 যদি হয় 3 কাটা, মানে হচ্ছে এটা খুবই সিম্পল। গ। এরপরে সেম মানে আরেকটা কোয়েশ্চেন দেখো, বেগ পাওয়া যায় বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে। সো আমি যদি বেগ আর সময় লেখচিত্র আঁকি, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে ভি। আরেকটা হচ্ছে গ আর ঘর জন্য, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে টি। আচ্ছা, ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে কোটি বাই ভুজ। ঢাল মানে কি? কোটি বাই ভুজ। তাহলে এখানে যে কোনো পয়েন্ট নিলে আমি কোটি পাবো ভি, আর টি হচ্ছে ভুজ। তাহলে ভি বাই টি কি? ভি বাই টি হচ্ছে ত্বরণ। তার মানে এই ভি বাই টি এর ঢাল থেকে আমি ত্বরণ পাবো, তার মানে প্রথমটা বাদ। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে যে কোনো জিনিস, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি আমি করি তাহলে ক্ষেত্রফল পাবো। তো ক্ষেত্রফল যদি আমি পাই, এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি? ভি ইন্টু টি। ভি ইন্টু টি মানে কি হবে? ত্বরণ হবে। এস ইকুয়ালস টু ভিটি মানে হবে এস। তার মানে এটাও বেগ না, এটাও কাটা। বলছে ত্বরণ সময় লেখচিত্রের ঢাল থেকে। তো ত্বরণ সময়ের ঢালের আমি কি পাই? এ বাই টি। এখানেও আমি ভি পাচ্ছি না। ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে এ ইন্টু টি। এ ইন্টু টি কে আমরা জানি ভি ইকুয়ালস টু সামথিং প্লাস এটি, বা ইউ প্লাস এটি। ইউটাও তো একটা বেগ। তো সেই হিসাবে আমি বলতে পারি ত্বরণটা আমরা বেগটা আমরা পাবো ত্বরণ এবং সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা মনে রাখতে হবে। তোমাকে যেটাই বলো, তুমি এক্স অক্ষ আঁকবা, ওয়াই অক্ষ আঁকবা, চলক দিবা, দেওয়ার পর ঢাল তুমি এভাবে বের করবা, ক্ষেত্রফল। আরেকটা জিনিস, যদি এভাবে মনে না থাকে যে এস ইকুয়ালস টু ভিটি যদি মনে না থাকে, তখন ভি মানে কি? মিটার পার সেকেন্ড একক বসিয়ে দাও। টি মানে এস, এস এস কাটা, সেকেন্ড সেকেন্ড কাটা, তারপরে মিটার, তার মানে দূরত্ব। আচ্ছা, এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড, আবার নিচে আরেকটা সেকেন্ড দিয়ে ভাগ, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে একটা ত্বরণ, এটাও বাদ। এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আবার সেকেন্ড দিয়ে ভাগ করছি, তার মানে এটাও হবে না। এখানে দেখো এ টি যদি আমি গুণ করি তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে টি হচ্ছে সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড। মানে আমি যদি শর্টকাটটা বলি, তার মানে হচ্ছে তুমি ওয়াই অক্ষে যেটা থাকবে এবং এক্স অক্ষে যেটা থাকবে তার একক নিয়ে কাজ করবা, তোমার কাছে যে এককটা আসবে সেই এককটাই হবে তোমার কাঙ্ক্ষিত মান। সো এটা হচ্ছে ঘ। এরপর আমি টোটাল তাহলে 15টা করানো শেষ, এরপরে আরও 5টা অঙ্ক নিয়ে আসছি। পরের কোয়েশ্চেনগুলো হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে একটি দোলক ঘড়ি সঠিক সময় দেয়, দোলকটি চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে পৃথিবী পৃষ্ঠের 1 আওয়ার সময় চন্দ্রপৃষ্ঠে কত হবে? আচ্ছা, তো সরল দোলকের ক্ষেত্রে আমরা জানি টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। যেহেতু একই দোলক সেহেতু আমার এই এল এর মান দুজনের ক্ষেত্রেই সেম হবে। একটু ভালো করে দেখো, এটা আমি লিখে এই শুরুর দিকে আমি এরকম একটা প্যাটার্ন দেখাইছিলাম, টি মুন ডিভাইডেড বাই হচ্ছে টিই, টি মুন টিই। সো 2 পাই তো কাটা চলে যাবে, এলটাও কাটা চলে যাবে, শুধু জি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, টি এর সাথে জি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে রুট ওভার জিই বাই জি এম। এভাবে লেখা শিখতে হবে। এভাবে লেখা শিখতে পারলে তোমার এটাও লেখা লাগবে না, ডিরেক্ট এটা লিখতে পারবা। সো ইকুয়ালস টু জিই কত? 9.8, জিএম কত? 1.6। তার মানে টি মুনের সময় হবে এত গুণ ইন্টু টি আর্থের সময়। এখন টি আর্থের সময় কত? 1 আওয়ার। হ্যাঁ, 1 আওয়ার, তাহলে এটা 1 এতটুকু আওয়ার হবে, এরকম আছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 17 নম্বর অঙ্কটা বলছে, সাম্যাবস্থা থাকা একটা বস্তু এরকম আছে, সাম্যাবস্থায় বসে আছে, তার আদি ভরবেগ কত? আদি ভরবেগ 0, যেহেতু বেগ নাই 0।
বিস্ফোরিত হয়ে M1 ও M2 ভরের দুটি বস্তুতে ভাগ হলো, ভর দুটি একে অপরের থেকে V1 ও V2 বেগে দূরে সরে গেল। দূরে সরে যাওয়া মানে হচ্ছে একটা এদিক যাবে আর একটা এদিক যাবে, দুইটা খণ্ড হয়ে গেছে, একটা ধরলাম M1 যার বেগ হচ্ছে V1 আর একটা ধরলাম এখানে M2 যার বেগ হচ্ছে V2। তাহলে M1 V1 প্লাস M2 V2 প্লাস হবে না, মাইনাস হবে। এটা হচ্ছে তাদের কি বলে, এটা শেষের ভরবেগের সমষ্টি, আর আদি ভরবেগের সমষ্টি হচ্ছে 0। সো এখান থেকে খুব সহজেই বের করা যায় M2 V2 সমান M1 V1, তার মানে V1 বাই V2 সমান হচ্ছে M2 বাই M1, V1 বাই V2 সমান হচ্ছে M2 বাই M1। এরপর 18 নম্বর অঙ্ক করতেই হবে না। এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স ও অবতল লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখলে তাদের মিলিত ফোকাস দূরত্ব কত? তো মিলিত ফোকাস দূরত্বের সূত্র আমরা জানি 1/f সমান 1/f1 প্লাস 1/f2 প্লাস ডট ডট সো অন। সো এটাও এফ এটাও এফ, কোনো সমস্যা নেই, কিন্তু একটা উত্তল আর একটা হচ্ছে অবতল, একটা উত্তল আর একটা অবতল। আমরা জানি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব প্লাস, অবতল লেন্সের হচ্ছে মাইনাস, তার মানে একই যেহেতু হয়। সো আমরা যদি চিত্রটা একটু দেখার চেষ্টা করি, একই যদি হয় এরকম হবে। সো এই দুইটা মিলে আলটিমেটলি বস্তু আমাদের যে রশ্মি, সেই রশ্মিকে সোজাই ঠেলে দিবে, কোনো বিন্দুতে মিলাবে না। সো এখানে হচ্ছে, আর আমি যদি অঙ্ক দিয়ে করি তাহলে 1/f সমান হচ্ছে 1/f মাইনাস 1/f, তার মানে হচ্ছে 0। এটা হচ্ছে অ্যান্সার। আমি যদি চিত্র দিয়ে চিন্তা করি, এটা যে পরিমাণে বাঁকানোর কথা এটা সেম পরিমাণে অপোজিট বাঁকাবে, তার মানে আমার সোজা রশ্মি সোজাই রাখবে। এরপর আসে 19 নাম্বার। 19 নাম্বারটা একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তোমরা ভাববা এখানে আমাদেরকে ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে এই অঙ্কটা করব। দেখো, ক্যালকুলেটর যেহেতু দেয় নাই, সেহেতু ক্যালকুলেটরের এখানে একটা বেসিক বা কোনো একটা ক্লু রাখছে যেখানে ক্যালকুলেটর ছাড়াই হবে। প্রত্যেকটা দেখো 9.46 9.46 9.46 9.46, মানে এই ডিজিট নিয়ে তোমার কোনো টেনশন নাই। টেনশন হচ্ছে 10 টু দি পাওয়ার সামথিং। এখন এক আলোকবর্ষ মানে কি? এক আলোকবর্ষ মানে হচ্ছে আলো এক বছরে যতটুকু দূরত্ব যায়। সো এক বছর মানে কি 365 ডে, আর আমরা একদিন সমান জানি 86,400 সেকেন্ড। একদিন, এটা আমি টোটাল সময় পেলাম। এই সময়টুকুতে সে তার বেগ কত? আলোর বেগ 3 × 10 টু দি পাওয়ার 8। ওকে, এটা আমরা জানি, এটা লিখতে পারবো সাথে সাথেই। এখন দেখো একটু মজা, একটু এস্টিমেট করে করে আমরা আগাবো। এইখানে আমি এক কাজ করলাম, 8.64 দিলাম, তার মানে আমি 1 2 3 4 এই 4 ডিজিট আমি বেশি লিখতে পারতাম, আমি পয়েন্ট দিয়ে ফেলছি, তার মানে এখানে আমি 10 টু দি পাওয়ার 12 দিতে পারি। দেখো এখান থেকে 4 এনে গুণ করলে এটাই পাওয়া যাবে। আর এই 3 এর সাথে এটা গুণ হবে, তাহলে 3 3 এ 9, 3 6 18, 1080 মতো হবে। আচ্ছা, 1080 মতো যদি হয়, আমি ধরলাম এটা হচ্ছে তোমার 1100, 1080 থেকেও বেশি ধরলাম আমি 1100। তাহলে 1100 যদি হয়, এখান থেকেও আমি সেম ভাবে পয়েন্ট যদি দেই, তাহলে এই জায়গাতে হবে 15, তার মানে, আর এখানে আমি যদি এটা গুণ করি 9 পয়েন্ট সামথিং হবে। তো 9 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 15, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এভাবে কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়াই খুব সহজে করে ফেলতে পারো। এরপর দেখি, এই কোয়েশ্চেনটাও করা লাগবে না। দুটি সুরেলি কাটার কম্পাঙ্ক 220 হার্জ এবং 235 হার্জ। যদি সুরেলি কাটা দুটি একত্রে শব্দায়িত করা হয়, প্রতি সেকেন্ড উৎপন্ন শ্রাব্য বিট। এখন আমরা বিট শুনেই ফার্স্টে গুণ করে বিয়োগ করে ফেলবো, তাহলে 235 মাইনাস হচ্ছে 220 মানে হচ্ছে 15। আর যেহেতু 15, আমরা অ্যান্সার ফার্স্টে 15 আছে, 15 দিয়ে ফেলবো। কিন্তু এখানে দেখো শ্রাব্য বিট বলছে, এই যে 15টা বিট তৈরি হবে, প্রতি সেকেন্ডে 15টা বিট তৈরি হবে। তো 15টা বিটকে তুমি আলাদা করতে পারবা না, বিট হিসাবে আর শুনতে পারবা না। সো শ্রাব্য বিট হিসাবে আসলে 15টা নেই, এখানে অ্যান্সার হবে কোনোটাই নাই, কারণ আমরা জানি শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 সেকেন্ডকে যদি আমি 0.1 দিয়ে ভাগ করি, তাহলে 10টা, মানে 10টার বেশি হলে আমরা আর শুনতে পাই না বিট। এই ছিল আজকের কোয়েশ্চেনের সলভ ফিজিক্সের। সো আশা করি তোমাদের কাজে লেগেছে। এখানে কিছু বেসিক হয়তোবা তুমি পেয়েছো, অথবা কিছু ট্রিক্স অথবা টিপস পেয়েছো, অথবা কিছু কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে। তো পরবর্তীতে আমরা আরও কোয়েশ্চেন নিয়ে আসবো, ততদিন আমাদের সাথে থাকো। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।